দেখুন, বিজেপির কাছে বিহার হচ্ছে সেমিফাইনাল, মানে যেটা 4 তারিখে ভোট আছে, 11 তারিখে ভোট আছে, এবং পসিবলি 14 তারিখে তার রেজাল্ট ফেজাল্ট বেরিয়ে যাবে। ঘটনাচক্রে সেটা সেমিফাইনাল, এবং ফাইনালটি বাংলা। বাংলা এবং বিহার দখল করতে না পারলে নরেন্দ্র মোদীর গদি টলে যাবে, সে ঘটনাটা পরে আসছি। বিষয়বস্তু এই, কিন্তু আজকের অনুষ্ঠানের নাম যদি দেওয়া যেত স্পেশাল ইন্টেন্সিভ ইয়ে রিভিশন, তাহলে বোধহয় ভালো হতো, আপনাদের কাছে ভালো লাগতো। এমন জটিল ভাবে জ্ঞানেশ্বর কুমার বিষয়টিকে পাকিয়েছেন, এবং মানুষের কাছ থেকে যে কমপ্লেন আসছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেও এসছে, রাহুল গান্ধীর কাছ থেকেও এসছে, তেজস্বী যাদব কেন প্রত্যেকের কাছ থেকে এসছে, যে এই জ্ঞানেশ্বর কুমার লোকটি অতি বাজে। আমি আগেও প্রবীরবাবুর সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার করেছিলাম গত শনিবার দিন, তাতেও বলেছিলাম যে জ্ঞানেশ্বর কুমারের দুপাশে দুজন বসে আছে, একজন সর্দারজি, একজন এমনি। তারা দুজনের কেউই জ্ঞানেশ্বর কুমারকে সাহায্য করছেন না বা সহযোগিতা করছেন না, এমন না হলেও তারা যে খুব সাপোর্টার এমন নয়। কিন্তু করলে কি হবে, তাদের টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। এখানে টোটাল খেলাটা বা গেমটা সাজিয়েছেন যিনি, তার নাম অমিত শাহ। এবং অমিত শাহ খুব ভালো জানেন যে আজ মোদি আছে, কালকে মোদি নাও থাকতে পারে। মোদির বয়স হয়েছে 75 বছর বয়স। 75 বছর বয়স খুব একটা মানে বিরাট বাচ্চাদের বয়স নয়, বৃদ্ধদের বয়স, বেশ বৃদ্ধদের বয়স। কবে তিনি সরে যাবেন বা কি হবে, যাই হোক, সেই সময়টা কিন্তু মানে ভারতবর্ষের নানান রকম স্ক্যাম স্ক্যান্ডাল ইত্যাদিতে যুক্ত থাকা যে নানান মানুষ রয়েছে, এই নীরব মোদি থেকে শুরু করে আরো অনেকে, তাদের থেকেও বিপাকে পড়বে কিন্তু এই অমিত শাহ। তার ডিক্টেটরশিপ, মানে মোদিকে সামনে শিখণ্ডী দাঁড় করিয়ে তিনি যেভাবে ইডি সিবিআই বা বিভিন্ন কাজ কারবার করে প্রত্যেকটা স্টেটে নিজের লোককে বসানো এবং নিজের দায়িত্বে নেওয়া, গণতন্ত্রকে পিষে হত্যা করার যে লোক, তার নাম কিন্তু নো ডাউট অমিত শাহ। ফলে অমিত শাহ জানেন যে কোন রকম ভাবে এটা যদি বানচাল হয়ে যায় বিহার এবং বাংলা, তাহলে মোদির গদির কি হবে কে জানে। কিন্তু আরএসএস তো প্রথম আমাকে চেপে ধরবেই, তারপরে বিরোধীরা এমন চাপ দেবে, এবং আজ যদি কোনোভাবে মোদি গদি থেকে সরে যান, তার জায়গা হবে তিহার, সেটা তিনি খুব ভালো করে জানেন। কারণ তিনি তিহারে বাকিদেরকে ঢোকাতে এত ব্যস্ত ছিলেন যে প্রত্যেকের মধ্যে একটা প্রতিহিংসার জায়গা তৈরি হয়েছে বিরোধীদের মধ্যে। ফলে এই স্পেশাল ইন্টেন্সিভ যে ব্যাপার, রিভিশনের যে ব্যাপারটি হচ্ছে এসআইআর এর নামে, তা একেবারেই গণতন্ত্রকে খতম করা, এছাড়া আর কিছু বলতে রাজি নই। কিভাবে সেটা খতম করার ব্যাপার, সেটা তো আপনাদেরকে বলবো, এবং নিশ্চয়ই বলবো যে বিহারের ফল কোন দিকে হেলছে। কিন্তু আজকে ওভারঅল এই অনুষ্ঠানের নায়কের নাম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, নো ডাউট। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু বিহার সেমিফাইনাল, বাংলা ফাইনাল। তিনি কিন্তু মুখ ফসকে একটি কথা বলেছেন, যে একটি আসনও গতবারের থেকে যদি বেশি না পাই, তাহলে আপনারা আমাকে দেখে নিতে পারেন। মানে ইট ওয়াজ হিজ চ্যালেঞ্জ। ফলে এই আজকের টোটাল অনুষ্ঠানের কাণ্ডারি কিন্তু অভিষেক, এবং অভিষেকের হাতে কিন্তু বাংলার নির্বাচন, এবং বাংলার নির্বাচনটা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে বিহারের নির্বাচন বা বিহারের এসআইআর এর কি কাণ্ড কারখানা হচ্ছে তার উপর। যে ঘটনাটা এখনো পর্যন্ত ঘটেছে সেটা জঘন্যতম নোংরামিতে ভরা। এবং আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, খুব ভালো করে অনুষ্ঠানটা দেখুন। বিপদে আপনারাও আছেন, আপনার বাড়ির লোকও আছে। এখানে হিন্দু মুসলমানের ব্যাপার নেই, বিপাকে বেশি হিন্দুরাই। কেন হিন্দুরা, বিশেষ করে ওপার বাংলা থেকে যারা এসছেন তারা তো বটেই, তাছাড়াও এমন অনেকে রয়েছে উত্তরবঙ্গে যাদের ঠিক মতন পেপার ওয়ার্কই নেই। তো এই সমস্তটা নিয়ে অভিষেক কিন্তু প্রতিবাদ করেছে, এবং ইতিমধ্যে গত পরশুদিন আত্মহত্যা করেছেন প্রদীপ কর পানিহাটিতে, এবং গতকাল আরো একজন কিন্তু আত্মহত্যার পথে গিয়েছিলেন উত্তরবঙ্গে। এরকম প্রত্যেক দিনই এই ঘটনাগুলো কিন্তু ঘটতে থাকছে। স্বাভাবিক, উত্তরবঙ্গের অধিকাংশ লোকের কাছে কিন্তু গভর্নমেন্টের পেপার নেই। কাজে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন প্রদীপ করকে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকের আমার ঘটনার সেন্ট্রাল ক্যারেক্টার, তার হাতে নির্ভর করছে কিন্তু বাংলার আসন্ন ভোট, এবং তার হাতে নির্ভর করছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে, সেটার গতিমুখ যাতে ঠিকঠাক থাকে, তার দিক নির্ণয় করা,
এবং তিনি 1 লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লিতে তোলপাড় করে দেবেন, এবং সেটা তিনি পারেন, এবং সেটা তিনি করবেনও। ফলে কার্যকারিতার জায়গা থেকে আতঙ্কের ব্যাপার সৃষ্টি হয়েছে, যে আতঙ্ক কিন্তু আম জনতার কাছে এসেছিল বারবার। ওই যেটা আমাদের ঝড় ঝাপটা তুফান যেগুলো আসে সেগুলো তো বটেই কোভিড এর টাইমে, তার থেকে কিন্তু কোনো অংশে কম নয় এই এসআইআর এর ব্যাপার। কারণ একরকম ভাবে আপনাকে কিন্তু দেশের নাগরিকত্ব থেকে ছিটকে ফেলে দেবে। কে বলতে পারে এনআরসি করে আপনাকে জেলে ঢুকিয়ে দেবে না, যেভাবে আসামে হাজার হাজার, এবং সেটা বিশেষ করে হবে কিন্তু হিন্দুদের ক্ষেত্রে। কারণ আসামে 70% উপর হিন্দুরা কিন্তু জেলবন্দি, তাই তো ছিল। তো কাজে কাজে আপনি যে খুব সুবিধায় আছেন এটা যে নেই আপনি, তা আপনার কাছে আজকে প্রমাণ করার জন্য প্রশ্নের পাঞ্চ। জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা বার্তা জানাচ্ছি, এবং তার সঙ্গে জানাই নমস্কার, আদাব। আজকে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে যে অনুষ্ঠানটি করছি তার নাম হচ্ছে গিয়ে সেমিফাইনাল বিহারে এবং ফাইনাল বাংলায়। এই যে এসআইআরটা চাপিয়ে দেওয়া হলো এবং ইমপ্লিমেন্টেশন, মোটামুটি কাজকর্ম শুরু হবে 4 নভেম্বর থেকে, এবং নভেম্বরের মধ্যে যা করার করা হবে। তো এটা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস মিট করেছেন, গত পরশুদিন করেছেন, গতকাল করেছেন। কিন্তু এই প্রেস মিট করার আগে আমি তৃণমূল কংগ্রেসের ছোট বড় সমস্ত নেতার সমালোচনা করতে বাধ্য হচ্ছি। প্রথম কথা, আপনারা কি মনে করেন নিজেদের? আপনারা কি মনে করেন বৈতরণী বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় পার করে দেবেন? আর এখন আপনাদের পাশে আরেক তরুণ এসে উপস্থিত হয়েছেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দুজন দুদিকে দৌড়ে বেড়াবেন। আর আপনারা কোথায় ফিতে কাটছেন জগদ্ধাত্রী পুজোর, কোথায় কালী পুজোর ফিতে কাটছেন, কোথায় পিকনিক করছেন, এই তো বড় বড় নেতা মন্ত্রীদের সমস্ত পোস্ট দেখি। ব্যক্তিগত কি কম্মটি করছেন তাই নিয়ে আপনারা লাফালাফি করছেন, আপনাদের কোনো চিন্তা ভাবনা নেই। কারণ বৈতরণী পাস করানোর ক্ষমতা নিজের জন্য আপনাদের কারণ নেই, পশ্চিমবঙ্গ কারণ নেই, এক্সেপ্ট মমতা অ্যান্ড অভিষেক। ওই পেছনে ছবিটা না থাকলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ না থাকলে, অভিষেকের ভাষণ না থাকলে আপনারা জিততে পারবেন। অ্যান্ড ওয়ান এক্সেপশনাল ক্যারেক্টার ডেফিনেটলি বিন দেয়ার, তিনি কুণাল ঘোষ। তিনি টিকিট পাবেন কিনা কে জানে, আমি টিকিটের জন্য এই অনুষ্ঠান করছি না। কিন্তু আমি একটা কথা বলতে রাজি আছি, যে এরকম একটা জটিল অবস্থা হয়েছে যেখানে বিহার তোলপাড় হয়ে যাচ্ছে, যে বিহারের সমস্যা সংকট এমন একটা জায়গায় গেছে যে মানুষ নিজে কনফিউজড। নর্মাল কোর্সে যদি ভোট হতো, অনেকের মানে অহেতুক নাম ইত্যাদি বাদ দেওয়া হয়েছে, এবং জ্ঞানেশ কুমার নামক জ্ঞানী ব্যক্তিটি, যিনি নির্বাচন কমিশনার, আপনাদেরকে জানাই যে গতকাল তার মেয়ে এবং জামাইকে এমন জায়গায় ট্রান্সফার করা হয়েছে যেটা তারা দীর্ঘদিন ধরে চাইছিলেন। দুজনে সরকারি কর্মচারী, গণেশ বাবুর মেয়ে এবং জামাই, এবং ইনি তো গুজরাটি লোক বটেই, এবং তাদের দুজনকে এমন জায়গায় সেট করা হয়েছে পুরস্কার হিসাবে। তো প্রশ্ন উঠতেই পারে যে নির্বাচন কমিশনারের মানে মেয়ে এবং জামাইকে সুবিধাটা দেওয়া হলো কেন? কে দিলেন? অমিত শাহ। নোংরামি চূড়ান্ত হচ্ছে। আপনারা অনেকেই 1975 ইন্দিরা গান্ধীর কথা বলেন, জরুরি অবস্থা অনেক ভালো ছিল, অনেক অনেক ভালো ছিল অমিত শাহর জমানা। মোদির জমানা একবার বলছি না, এই কারণে যে পুরো দেশটা চালাচ্ছে বকলমে অমিত শাহ। তার জমানায় যে কাণ্ড হচ্ছে তা ফ্যাসিজমের একেবারে চূড়ান্ত রূপ। ব্রিটিশ চলে যাওয়ার, ব্রিটিশরা থাকাকালীনও ব্রিটিশদের কতগুলো লজিক ছিল। আচ্ছা, এ ভালো খেলোয়াড়, খেলার জায়গা করে দাও। আচ্ছা, এ ভালো অফিসারকে কাজের জায়গা দাও, কিন্তু আমরা শাসন করব, তোমরা সেকেন্ড সিটিজেন। কিন্তু অন্তত ওই নীতিবোধ বা নৈতিকতাগুলো ছিল। এবং ব্রিটিশ আমলে ব্রিটিশের বিরুদ্ধে ব্রিটিশ মানে সাহেবরা বদমাইশি করলে তাদেরও শাস্তি হতো। কিন্তু অমিত শাহর বক্তব্য হচ্ছে সব অমিতমুখী হতে হবে, মানে অমিত শাহ যা বলবে তাই শুনতে হবে, এবং সেটা না শুনলে তাকে গর্দান। তার ফল কি হচ্ছে সেটা তো বলবোই। এবং তার আগে আপনাদের কাছে ছোট্ট করে বলছি যে আজকের কাণ্ডারি, আজকের এই টোটাল ঘটনার মানে বিহার সেমিফাইনাল এবং বাংলা ফাইনাল, এটার পেছনে বাংলার জন্য যিনি লড়তে পারেন ওভারঅল এই এসআইআর নিয়ে টিয়ে, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি অনুরোধ করব অনির্বাণকে যদি অভিষেকের একটু বক্তব্য শোনা যায়। বিজেপির
সহকারী সংস্থা দেশের জাতীয় নির্বাচন কমিশন এসআইআর ঘোষণা করেছে বাংলায়, এবং তারা উৎসবের মরশুমে, যেখানে আজ ছট পুজো রয়েছে, সেখানে তারা ঘোষণা করেছে যে আজকেই এসআইআর শুরু হয়ে যাচ্ছে। চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি নিজে সাংবাদিক বৈঠক করেছেন, এবং কিভাবে এসআইআর করা হবে তার পদ্ধতি কি সেটা বিস্তারিত সকলকে জানিয়েছে। আমাদের দলের অবস্থান আমরা প্রথম দিন থেকেই স্পষ্ট করেছি যে এসআইআর এর উদ্দেশ্য, যেটাকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি রিভিশন নয়, সেটা এক্সক্লুশন করে কি করে মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা যায়, সেটাই এদের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে আজকে দেশের যা পরিস্থিতি, আগে মানুষ ভোট দিয়ে দেশের সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার কে ভোট দেবে তাদের নির্বাচিত করতে, তাদের সিলেক্ট করছে। আগে ভোটাররা ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন দেশের সরকার তার পছন্দের মতো ভোটার বেছে নিচ্ছে কে ভোটার লিস্টে থাকবে আর কার নাম বাদ যাবে, এবং তাদের লক্ষ্য কোনোদিন এসআইআর করে ভোটার লিস্ট ত্রুটিমুক্ত করা নয়। যদি তাই লক্ষ্য থাকতো, এই ভোটার লিস্টের নিরিখেই 2024 সালের আজ থেকে 1.5 বছর আগে লোকসভা নির্বাচন হয়েছে। ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আর যদি আসন সংখ্যা বাড়ে এসআইআর হওয়ার পরেও, আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন, যত বল আছে। আগেও তো করেছেন, 100 দিনের টাকা আটকাতে পেরেছেন। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো। আইনত আমরা লড়বো, কন্টেম্পট ফাইল হবে যদি কোর্টের ভায়োলেশন আপনারা না, কোর্টের গাইডলাইন যদি আপনারা ভায়োলেট করেন, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। আর যদি আপনারা এসআইআর করেও গোহারা হারেন, তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। এবং লাভ লোকসান পরের ব্যাপার, আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। আমরা মার খেয়েছি, আমরা বিকল্প অস্ত্রের ব্যবস্থা করেছি, আমরা চলতে পারে না। স্যার, চুনাव আয়োগ লাগাতার অভিষেকের বক্তব্য অত্যন্ত স্পষ্ট, আপনাদের কাছে পরিষ্কারভাবে আপনারা শুনলেন। এবার আসি বিহারের কথা প্রথম ধাপে, তারপরে বিরতি নিয়ে পশ্চিমবঙ্গে কিভাবে অভিষেক সেটটা করছেন সেটা জানাচ্ছি। দেখুন, বিহারে আজ এই বৃহস্পতিবার সকালবেলা যে অবস্থান, তাতে করে কিন্তু তেজস্বী যাদব কংগ্রেসের যে জোট, সেই জোট কিন্তু কিছুটা হলো এগিয়ে রয়েছে, কিছুটা মানে বেশ কিছুটা এগিয়ে রয়েছে, এবং একটা ভাঙচুর কন্ডিশন দেখা যাচ্ছে বিজেপির মধ্যে। দেখা যাচ্ছে মানে বিজেপির মধ্যে শাহনওয়াজ খান থেকে শুরু করে আরো অনেকেই বিদ্রোহী হয়ে গেছে, এবং ভোটটা কিভাবে হবে বা না হবে তাই নিয়ে কনফিউশন। অন্যদিকে নীতিশ কুমারকে 4 তারিখ সকালবেলা অবধি টাইম দিয়েছি নীতিশ কুমার দল থেকে। 4 তারিখ প্রথম ভোট, 4 তারিখ সকালবেলাও যদি সম্ভব হয়, বলতে হবে নীতিশ কুমার উইল বি দ্য চিফ মিনিস্টার অফ বিহার। এই কথাটা যদি না বলেন, তারপরে কি দাঁড়াবে আর না দাঁড়াবে তারা কিন্তু প্রস্তুতি করে ফেলেছেন। তারা গোপন মিটিং করেছেন। এসআইআর নিয়ে তারা ঢের বিরক্ত, কারণ এসআইআর ভোট পাকানো ব্যাপারটার মধ্যে নীতিশ কুমারও যুক্ত। তাদের আমলেই তো হয়েছে। তিনি 20 বছর ধরে মুখ্যমন্ত্রী, তিনি জানেন না কি হয়েছে আর না হয়েছে। ফলে তারা খুব বিরক্ত, এবং যেটা ঘটনাটা ঘটেছে নীতিশবাবু অবশেষে বুঝতে পেরেছেন, এবং বিহারের অন্যান্য বিজেপি নেতারাও বুঝতে পেরেছেন যারা বিদ্রোহী হয়েছে। তারা বলছেন যে এসআইআর এর নামে মূলত দলিত, অশিক্ষিত, যারা নিরক্ষর,
অশিক্ষিত কথাটা বলা উচিত না, আমি মার্জনা করবেন। নিরক্ষর, বিহারে সব থেকে বেশি নিরক্ষর, তাদের কোনো পেপার নেই, তারা যে রাজ্যের নাগরিক তার কোনো ঠিক ঠিকানা নেই, তারা লেখা পড়তে পারে না, তাদের গভর্নমেন্টের কোনো সার্টিফিকেট নেই, ইত্যাদি ইত্যাদি। ঘ্যাচ 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 করে তাদের নাম কাটা গেছে, যেটা বাংলাতে আসছে, বলছি পরে বাংলার কেলেঙ্কারিটা বলছি। এবং বিজেপির টার্গেটটাই হচ্ছে গিয়ে মুসলিম এবং দলিতদেরকে সরিয়ে দাও, কারণ মুসলিম এবং দলিতরা ভোট দেবে না, কারণ দলিতরা ক্ষিপ্ত, তাদেরকে অনেক রকম প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তারা কিন্তু আর রাজি নয় বিজেপিকে দেখতে। এবং এটা কিন্তু হাড়ে হাড়ে বিজেপি বুঝতে পারছে। এবার ইলেকট্রনিক মেশিনে কি করবে, ইলেকট্রাল মেশিনে বা এতে কি করবে আমি জানি না, কিন্তু আপাতত তাদের যাদব ভোট হাত থেকে গেছে, তাদের দলিত ভোট হাত থেকে গেছে, মুসলিম ভোটের তো প্রশ্নই নেই। বিহারটা দেখুন, বিহারের পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের পূর্ব ভাগটি পুরোপুরি মানে নকশাল এবং বামপন্থীদের হাতে রয়েছে, তারা জিতবে সেখান থেকে কিন্তু আরজেডিও জিতবে। বিহারের উত্তর ভাগ, উত্তর পশ্চিম ভাগ, সেখানে হ্যাঁ ঠিক আছে নীতিশ কুমার এবং বিজেপির একটা স্ট্রেংথ রয়েছে, কিন্তু দক্ষিণ ভাগ যেটা ঝাড়খণ্ডের দিকে চলে গেছে, সেখানে কিন্তু আবার দলিত টলিত নানান রকম লোক রয়েছে। ফলে এমন একটা চাপের মধ্যে গেছে, এবং বিভিন্ন সূত্র মারফত, আইবি মারফত নরেন্দ্র মোদীর কাছে খবর আছে জেতা মুশকিল, কিন্তু জেদ ধরে বসে রয়েছেন অমিত শাহ। এবং অমিত শাহ জেদ ছিল 2021-এ পশ্চিমবঙ্গ দখল করা, তিনি সেটা পারেননি, পরাজিত হয়েছিলেন, কিন্তু তারপরে অমিত শাহকে টিকিয়ে রেখে দিয়েছিলেন নরেন্দ্র মোদী তার ক্যাবিনেটে এবং বড় পোস্ট দিয়ে, কারণ নরেন্দ্র মোদীর নো হাউটা অমিত শাহ সব জানেন। ভেতরের খবর শুনুন, না শুনলে চলবে কি করে। এই যে নরেন্দ্র মোদীর এত দুর্বলতা আদানির উপর, এবং কি কি কীর্তিকলাপ, কোথায় কি কেচ্ছা করে রেখেছেন, সে সমস্ত ঘটনাবলী স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার দৌলতে সমস্ত ফাইলের জেরক্স কিন্তু অমিত শাহর কাছে আছে। ফলে শত ইচ্ছা থাকলেও অমিত শাহকে গিলতে হচ্ছে নরেন্দ্র মোদী খুব ভালো জানেন যে বিহার ইজ এ ভেরি টাফ ইলেকশন। তিনি শেষ মুহূর্তে কি গেম খেলবেন আমি জানি না, আমি বলছি না যে জোট জিতে যাচ্ছে, কিন্তু কি গেম খেলবেন নরেন্দ্র মোদী সেটা এখনো বোঝা যাচ্ছে না। তবে অফিসিয়ালি নরেন্দ্র মোদীর যে পিএমও ইত্যাদি ইত্যাদি আছে, তারা কিন্তু ঠাড়ে ঠোড়ে নরেন্দ্র মোদীর কাছে এই খবরটি দিয়েছেন, বা আরো অনেকের কাছে। অমিত শাহ যে জেদাজেদি করছেন তাতে বিজেপি শেষ হয়ে যাওয়ার চান্স রয়েছে। বিজেপি বুঝুন, আমার বলার কিছু নেই। তো এইটা কিন্তু, এই প্যারামিটারটা কিন্তু দাঁড়িয়েছে বিহারে। এবার বিহারের খেলা জমে গেছে। আবার আপনাদেরকে বলি, এসআইআর করে বহু নাম বাদ গেছে, কিন্তু জয়মাল্য বাগচিদের যে ডিভিশন বেঞ্চ যেটা বলেছে যে আধার কার্ড থাকলেও তাকে ভোট দিতে হবে, ব্যাপারটা খুব ঘোট পাকানো। 4 তারিখের আগে বলা যাচ্ছে না কারা ভোট দিতে পারলেন। এমনিও বিহারে ভোট কম পড়ে, পশ্চিমবঙ্গের তুলনায় প্রচুর ভোট কম পড়ে। ফলে বিহারে কিন্তু একেবারে শেষ বেলায় বলছি, অ্যাডভান্স কিন্তু বিজেপি নয়, জোট। অ্যাজ অন ডেট মার্ক করে রাখুন। আবারও বলছি, নোংরামির এদের শেষ নেই। বিজেপির মতন জঘন্য নোংরামির করতে পারে বর্তমান বিজেপি, তাদের থেকে উপরে আজ অব্দি ভারতবর্ষে কেউ যায়নি। আমি বাজপেয়ীর আমলে বিজেপিকে বলছি বা আরএসএস কে বলছি না, কিন্তু এই বিজেপি, অমিত শাহ নেতৃত্বের বিজেপি কত নোংরামি করতে পারে আপনাদের কোনো ধ্যান ধারণা নেই, করেছেনও আপনারা জানেন। সেই পথে যাচ্ছে, অভিষেক সেটা বুঝতে পেরেছে। নাও দ্য পার্ট অফ অভিষেক দ্য হিরো অফ বেঙ্গল, তিনি কি প্ল্যান করছেন বলবো একটা ছোট্ট বিরতির পর। যাবেন না, আপনারাও কিন্তু বিপাকে আছেন, সেই কেন আছেন কি বৃত্তান্ত পার্ট টু পার্ট আপনাদের জানাবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরলাম বিরতির পর। খুব ভালো করে শুনুন, অভিষেক যে ব্যাপারটা ভাবনা চিন্তা করেছেন সেটা প্রসঙ্গগুপ্ত হিসেবে আপনাদের কাছে বলছি। কি সোর্স, কার মাধ্যমে জানতে পেরেছি জানতে চাইবেন না। অভিষেক
জানে যে যে ঘটনাটি ঘটছে সেটা তৃণমূলকে খতম করার জন্য। কিভাবে খতম করার জন্য তারা করছেন? মূলত মুসলিমদের ভোটটাকে ছাঁটাই করার জন্য। প্রবীরদা এ নিয়ে অনুষ্ঠান করেছেন। মুসলিমদের ভোট আপনারা মেরে কেটেও ওই যারা বাইরে থেকে এসছেন 700-800, বড়জোর 1000-1500, বাকি সকলের পেপার রেডি। মুসলিম ভাই বোনেরা কিন্তু অ্যাবসলিউটলি এদেশের নাগরিক, এবং এদেশের নাগরিকদের ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে কনস্টিটিউয়েন্সি অর্থাৎ ডায়মন্ড হারবার, তিনি সেখানকার প্যারামিটারটা মেপে নিয়েছেন। অভিষেক কি ধরনের কাজ করে আপনাদের কোনো আইডিয়া নেই, সেই ঘটনা আপনাদের একদিন আলাদা করে বল। তার কাছে পুরো পশ্চিমবঙ্গে মানে মুসলিমদের অবস্থান কি তার কাছে পরিষ্কার। তিনি সেই নিয়ে টেনশন করছেন যে প্রত্যেকের পেপার রেডি, কিচ্ছু করতে পারবেন। 2002 ভোটার লিস্টে নাম থাকলো বা এই আগে পরে, মানে যদি নাও থাকে তাহলে 700-800 নাম বাতিল হতে পারে বড়জোর, এর বেশি কিছু নয়। গাড্ডায় ঢুকবে কিন্তু সমস্ত হিন্দুরা। কিরম ভাবে ঢুকবে? প্রথম ধরি আমি উদ্বাস্তু, শুধু উদ্বাস্তু। সেই উদ্বাস্তুর মধ্যে ব্রাহ্মণ আছে, ক্ষত্রিয় আছে, এই আছে, সেই আছে, হাবিজাবি সব আছে। উদ্বাস্তুরা অনেকেই কিন্তু হাসিনা জমানার আগে পরে এখানে এসছেন, এসে নাগরিকত্ব কি আছে বা না আছে জানি না, 2002 যদি তাদের নাম না উঠে থাকে, পরবর্তী অধ্যায়ে হয়তো উঠেছে, হয়তো উঠে থাকতে পারে। তারা হিন্দু অ্যাবসলিউটলি। 2002 তাদের নামটা ওঠেনি কোনোভাবে। হাসিনা জমানার আগে তারা পালিয়ে এসছেন, ছিল না ওই সময়টা খালেদা ফালেদার ওই টাইমে। তারা বিপাকে পড়বেন, এটুকু গ্যারেন্টি দিচ্ছি। অর্থাৎ তারা যে যে প্রান্তে আছে, উত্তর 24 পরগনায় আছে, আপনার নদিয়াতে আছে, মালদাতে বেশ কিছু আছে, উত্তরবঙ্গ ঠাসা আছে, যারা ওপার বাংলা থেকে 2002 আগে পরে এসছে। তার কারণ তারা আসতে বাধ্য হয়েছেন খালেদা জিয়ার ওই টাইমের, তারা এপারে চলে এসছেন। পেপার খুব একটা তাদের নেই, বিপদে পড়বেন। কোন গভর্নমেন্টের পেপার তাদের কাছে থাকবে বলুন তো দেখি? তারা সরকারি চাকরি হয়তো পায়নি, যারা সরকারি চাকরি পায়নি তাদের প্রশ্নই নেই। কি থাকতে পারে তাদের? সরকারি কি মহড়া থাকতে পারে? 2002 তাদের নামটা ছিল না ভোটার লিস্ট, তার মানে তারা ভোগে, এবং এই সংখ্যাটা নেহাত কিন্তু কম না, আপনাদেরকে বলছি। চলে আসি পার্ট 2, মতুয়া একটা আলাদা, এবং তাদেরকে দলিত বলা হয় এ রাজ্যে, এবং তারাও নিজেরাও স্বীকার করে যে তারা এই মতুয়ারা প্রাথমিকভাবে বামেদেরকে ভোট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তারপরে কি জ্ঞানাকল হলো, তারা বিজেপির পাল্লায় পড়লো, এবং মতুয়াদের কাছে চিরশত্রু মুসলিম, আবার মুসলিমদের কাছে চিরশত্রু মতুয়া। এই ব্যাপারটা দীর্ঘদিন ধরে চলছে, এতে কোনো সন্দেহই নেই যে মতুয়ারা মনে করে মুসলিমরা তাদেরকে ওই বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আচ্ছা বেশ, সেটা তো ওপার বাংলার কারিকুলাম, তারা তো সবাই হাসিনা জমানার আগে এপারে চলে এসছে। এবার এপারে আসার পর থেকে তারা কিন্তু পেপার ওয়ার্ক করতে চাইছেন যে নাগরিকত্ব চাই, এই চাই, সেই চাই, হ্যাঁ চাই, তা না চাই। শান্তনু ঠাকুর তাদেরকে এমন একটা ঢপবাজি করেছেন, মতুয়া ভাইরা শুনে রাখুন, কারণ আমিও ওপার বাংলার লোক, আমি অবশ্য মানিকতলায় জন্ম, আমার বাবা মায়েরা। তো শান্তনু ঠাকুর তাদেরকে বলেছে আপনারা চিন্তা করবেন না, আপনাদের একটা কার্ড দিয়ে দেবো, আমার কার্ডটা দেখালেই হবে। শান্তনু ঠাকুর কে? হরিদাস? কি তিনি জমিদার? তিনি কি মতুয়াদের জমিদার? তাকে এত পাত্তা দেওয়া হচ্ছে কেন? মিথ্যা কথা বলছেন তিনি স্বর্গসুখে রয়েছেন দিল্লিতে বসে মন্ত্রী হয়ে। কোনো কিছু করতে পেরেছেন এখনো পর্যন্ত? একটা পেপার করতে পেরেছেন মতুয়াদের? কোনো প্রমাণপত্র বা কিছু তৈরি করতে পেরেছেন? কয়েক লক্ষ মতুয়া কোয়েশ্চেনিং এর মধ্যে রয়েছে, তাদের কাছে না আছে গভর্নমেন্টের পেপার, না আছে কিছু। 2002 নাম আছে কি নেই, যাদের নেই তারা তো ভোগের খাতায়। 3, নামের বানান ভুল। ধরুন একটি নাম রয়েছে অসীম, তার নামটা অমিত হয়ে গেছে কোনোভাবে, মানে ভুল বানানে, এবং সেই ভদ্রলোক মানে আন্ডার ম্যাট্রিকুলেশন, সে ভদ্রলোক ব্যবসা করে খান, দোকানপাট চালান। 2002 তার নাম ছিল না, 2002 পরে তার নাম এসেছে। কি করে প্রমাণ করবেন তিনি দেশের নাগরিক? তার নাম তো অমিত, এই অসীম। অমিত করবেন কি করে? তাকে বলবে যে এতদিন ঠিক করনি কেন? মানে এই ধরনের অসীম অমিতরা কয়েক হাজার রয়েছে যারা বাতিলের খাতায় যাবেন, ডেফিনিট করে যাবেন। 3, 4, ধরুন বহু গৃহবধূ মা ঠাকুমারা আছেন যাদের কাছে পেপার ওয়ার্ক নেই। আমাদের অনেকেরই, আমার নিজেরই তো রেজিস্ট্রেশন নেই বিয়ের,
ওই হাতে হাত রেখে বিয়ে হয়ে গেছে। তো এরকম বহু মানুষ রয়েছে যাদের বিয়ের রেজিস্ট্রেশন। আমার তো গভর্নমেন্টের প্রেস কার্ড আছে, আই ডোন্ট কেয়ার এনিবডি এলস। আমার বউয়েরও সেরকম কিছু একটা রয়েছে, তার ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর লাইক দ্যাট। কিন্তু আমার কথাটা হচ্ছে যে প্রচুর গৃহবধূ রয়েছে, গরিব গুরব যারা, যাদের বিরাট সংখ্যা, কয়েক লক্ষ ইফ নট কোটি, যারা হয়তো 2002 ভোট দেননি, ভোটার লিস্টে নাম ওঠেনি, তাই না? তাদের হয়তো 2005 বা 2006 উঠেছে। তাদের কাছে কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট নেই, স্কুল সার্টিফিকেট নেই, বিএড সার্টিফিকেট নেই। কি করে করবে? তারা গরিব লোক, চাষবাস করে, কোথা থেকে স্কুলে পড়েছে আর কি পড়েছে, তারা কি প্রমাণপত্র দেবে? ধরুন 2005 যার নাম উঠেছে, তার বয়স তখন 18 কিংবা 20, তার বর্তমান বয়স কত হচ্ছে? তখন 20 থাকলে আজকে 45, 25 বছর বাদে। 2005 যার বয়স 20 কি 18, তার বয়স বর্তমানে 43 কিংবা 45, একদম মধ্যবয়সী, পিক টাইম। 2002 নাম ওঠেনি, তিনি গরিব চাষি কিংবা লেবার কিংবা রিক্সা চালায় কিংবা মাল বেচেন, সব হিন্দু ধরে নিন, তাদের কাছে কোনো গভর্নমেন্টের কোনো লাইসেন্স কিছু নেই। তিনি যে রাজ্যের নাগরিক, ওই 2006 ভোটটা দিয়েছেন বামেদের জমানায়, তারপরে 2009 দিয়েছেন, 2011 দিয়েছেন, ব্লা 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 ব্লা। তো আমার কথাটা হচ্ছে যে তাদের কাছে কোনো পেপার ওয়ার্ক নেই, স্কুল সার্টিফিকেট নেই, কিচ্ছু নেই। তাদের বাচ্চা কাচ্চা হয়েছে ঘরে, হাসপাতালের সার্টিফিকেটও নেই। কি দেখাবেন তারা? ভেবে দেখেছেন? তাদের সংখ্যা, আপনার বাড়িতে যে কাজের মাসিটি আসে বা দিদিটি আসে, তাকে দেখে জিজ্ঞেস করবেন তো কটা পেপার তার আছে। যদি তার বয়সটা 45 বা 45 নিচে হয়, 2004 থেকে যিনি ভোট দিচ্ছেন, কি করে তিনি তার পেপার রেডি করবেন? এই করে কিন্তু বিহারে লাখ লাখ লোকের নাম কাটা গেছে। এটা তো প্রতিবাদ হওয়া দরকার রে বাবা। এটা মুসলিমদের কোপাতে গিয়ে, এরা যে মুসলিমদের কোপাতে পারবে না, কিন্তু অমিত শাহ যে বিহারে মুসলিমদেরকে খতম করার জন্য এবং দলিতদেরকে খতম করার জন্য, এরা যেহেতু দলিতটা খতম হচ্ছে, মতুয়ারা খতম হচ্ছে না। নিম্নবর্গের যারা মানুষ, যারা ওপার বাংলা থেকে এসছে, দেখা যাচ্ছে যে তাদেরও নাম নিয়ে গন্ডগোল হচ্ছে। এই যে নিশীথ প্রামাণিক, তার তো অনেকগুলো পেপার টেপার দেখলাম যে তার জন্মকম্ম ধম্ম সব ওই দেশে। তার পরে এসছেন, তৃণমূল কংগ্রেস করেছেন, পরে বিজেপি করেছেন, কেন্দ্রের মন্ত্রী হয়েছে, পেপারই নেই। তাহলে আপনারা যতটা সোজা মনে করছেন, ব্যাপারটা তত সোজা নয়। এরা কি করতে পারে অমিত শাহ এবং তার বাহিনী, জ্ঞানেশ কুমার বা জ্ঞানেশ্বর কুমার কি নোংরামি করতে পারে আপনাদের কোনো ধারণা নেই। আপনারা যাওয়া হয়ে যাবে। আর ওই ফেক প্রোফাইল নিয়ে কিছু শান্তির ছেলে পথে নেবে আপনাদেরকে তোয়াজ করে, না ঘাবড়াবেন না, আপনার 2002 এই হয়ে যাবে, ওই এইসব তালগোলের মধ্যে যাবেনই না। কারণ আপনার পশ্চিমবঙ্গে বিজেপির প্রতিটি লিডার ওয়ার্থলেস, ইনক্লুডিং দিলীপ ঘোষ আমার বন্ধু, ওয়ার্থলেস, কোনো ক্ষমতাই তাদের নেই। ডানা ভাঙা কতগুলো পাখি মুখ থুবড়ে পড়ে রয়েছে বাংলায়, তাদের দেখে কেউ ভোট দেয় না, মমতাকে দেবে না বলে তাদের দিচ্ছে। এবার ভাবুন ব্যাপারটা, আপনি ভোটটা দেবেন কি করে? আপনার তো পেপার ওয়ার্ক নেই। কয়েক লক্ষ বা কোটির উপর গরিব গুরব মানুষ, যারা সইটা করে কোন রকমের ব্যাংক থেকে টাকা তোলে, তাদের কাছে কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট নেই, 2004 থেকে ভোট দিচ্ছেন। তিনি এদেশি হন বা ওদেশি হন, কি করে পেপার দেখাবেন? আপনার কাছে বিয়ে হয়েছে, কালীঘাটে গিয়ে হয়েছে বা মন্দিরে গিয়ে হয়েছে, মানে রেজিস্ট্রেশন তো করেনি। এটা তো বাধ্যতামূলক, ইউরোপের মতো নয় যে রেজিস্ট্রি না করলে বিয়েটা দেখা হবে না। বিয়ে নর্মাল করছে, মালা বদল করে বিয়ে হয়েছে। তিনি তার গোষ্ঠী শুদ্ধ পথে বসবে, সব ঘ্যাচ কাটা যাবে। ঘরে বসে থাকুন। আমাদের তৃণমূল নেতারা এখনো পর্যন্ত দেখাচ্ছে কে ফিতে কাটছেন, কারা কোনো ফাংশন হচ্ছেন, ললিত কলা, কেউ বলছেন যে আজকে আমি অমুক চ্যানেলে বসবো, কালকে আমি তমুক চ্যানেলে বসবো। একটু পথে নেমে মানুষকে বোঝান, এটা আমার বাপের শ্রাদ্ধ না, বাপের শ্রাদ্ধটা করেছি 2010-এ, বুঝতে পেরেছেন তো? এটা আমার কর্তব্য নয়, কিন্তু আমার দায়িত্ব নাগরিক হিসেবে আপনাদেরকে বোঝানো। অভিষেক একা লড়বে? অভিষেক একা লড়ছে। আজকে যে কথাগুলো বললাম অভিষেকের কথা, এবার গ্রহণ করতে হলে করুন, নতুবা
বলার কিছু নেই। আমাকে গাল পেড়ে লাভ নেই, আমি আমার গোষ্ঠী শুদ্ধ ভোটটা দেব। কিন্তু বিজেপি যে নোংরামি করে ভোটের জায়গা থেকে, ধরুন প্রত্যেকে জানে যে প্রসূন গুপ্ত ছাপটা মারবে জোড়াফুল, আমি পরিষ্কার বলে দিচ্ছি, ইটস মাই পার্সোনাল ম্যাটার, আমি সাংবাদিক হই আর যাই, আমি জোড়াফুল, আমার পরিবারের হয়তো সবাই জোড়াফুলে ভোট দেয়, বেবি ছাটাই কাটাই করবার অনেক পন্থা আছে তাদের, এবং ছাটাই কাটাই করবে। এই বিএলও টিএলওরা যে ঘুরবে না, তৃণমূলের যারা কর্মী রয়েছেন সঙ্গে সঙ্গে যান, কার নাম কাটলো আর কার নাম ধরলো, হাবি জাবি লোক নিয়ে বিরক্ত, মানে ধরুন বিজেপির 4টে লোক যেতে চাইলো, যে যেতে দেবেন না, কারণ এরা গিয়ে ঝামেলা পাকাবে, এদের চরিত্র খারাপ। আপনারা যান, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের ভোট দিক, বা বিজেপিকে দিক বা সিপিএম কে দিক, ভোট দেওয়ার অধিকারটা তাদেরকে দেবেন, ওটা গণতান্ত্রিক অধিকার। এই আশা রেখে আমার এই অনুষ্ঠানের প্রথম পর্ব ম্যাটার অভিষেক নাম দিতে পারলে ভালো হতো, অভিষেকের বক্তব্যটাকে আরো ক্লারিফাই করে আপনাদের সামনে তুলে ধরলাম। তারপরে তো দিল্লি আন্দোলন ইত্যাদি ইত্যাদি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যেটা বলতে চেয়েছেন সেটা প্রসঙ্গগুপ্ত হিসেবে আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকে শেয়ার করবেন, প্রত্যেকে কমেন্ট করবেন, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ। শেষ করছি, নমস্কার, আদাব।